পাশাপাশি দুটি ছবি রাখবো আপনাদের সামনে। ধর্মতলায় 120 রাউন্ড কার্তুজ উদ্ধার, অবশ্যই পুলিশের সাফল্য, কিন্তু কেন এই কার্তুজগুলো নিয়ে কোথায় তারা যাচ্ছিল, কোন ঠিকানায় যাচ্ছিল, সেটা এখনো ধোঁয়াশায় রয়েছে। আর অন্যদিকে দেখুন, কোচবিহারের শীতলকুচিতে সেখানে তৃণমূলের একটি অনুষ্ঠান সভা, সেখানে গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হলো, অভিযুক্তকে ধরতে গিয়ে ফিরতে হলো পুলিশকে। কেন, সে প্রশ্ন থাকবে। নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ দুটো বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আবির দত্ত এবং রয়েছেন শুভেন্দু ভট্টাচার্য। প্রথমেই আবির, তোমার কাছে আসবো। এই যে এত কার্তুজ, 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো, কি উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোন ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য, এবং উদ্দেশ্যটা কি স্পষ্ট করলো পুলিশ? দেখা যে পুলিশের তরফ থেকে আইনজীবী আদালত কক্ষে দাঁড়িয়ে জানালেন যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বড় সড় কিন্তু চক্র সক্রিয় হয়ে রয়েছে। যে চক্রের অন্যতম একজন এই রামকৃষ্ণ মাঝি, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ধর্মতলা থেকে। তার কাছ থেকে 120টি যে গুলি পাওয়া গেছে, সেটা 8mm পিস্তল এবং 7.65mm পিস্তলের। তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, যেটা তদন্তকারীরা ইতিমধ্যে আদালতেও জানাচ্ছেন যে বেশ কয়েকজনের নাম তারা পেয়েছেন, তাকে জেরা করে এবং তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তার সংখ্যা প্রায় 3 থেকে 4 জন, যাদের নাম ইতিমধ্যে কেস ডায়েরির মাধ্যমে আদালতেও পেশ করা হয়েছে। তারা সেই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছেন। পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে এই যে ব্যক্তি, সে নিজে জেনে শুনে একেবারে এই গুলিগুলো নিয়ে কলকাতায় আসে এবং কলকাতায় ডিল করার জন্য তাকে পাঠানো হয়েছিল। কিন্তু কত টাকায় ডিল, কাদের সঙ্গে ডিল, কি উদ্দেশ্য, সেটা এখনো পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে। যদিও অভিযুক্তের তরফের আইনজীবী, তার স্পষ্টত বক্তব্য যে ডেলিভারি বয় হিসেবে এই ব্যক্তি কাজ করেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যক্তি যে ডেলিভারি বয় হিসেবে কাজ করছিল, যাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, তার সঙ্গে কারা কারা জড়িত, তার মোবাইল ফোনের যে হিস্ট্রি, যে কল ডিটেলস, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন যে এই গুলিগুলো কোথায় তৈরি হয়েছিল। এত সংখ্যায় গুলি কলকাতা শহরে যেখানে তাকে ধরা হয়েছে, সেই জায়গাতেই কি, অর্থাৎ বাস স্ট্যান্ডেই কি দাঁড়িয়ে কোনো না কোনোভাবে ডিল করার পরিকল্পনা ছিল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ অত্যন্ত জনবহুল থাকে এই বাস স্ট্যান্ড, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ যাওয়ার জন্য সেখান থেকে বাস ধরেন। আর সেখানেই ধরা পড়ল 120টি গুলি সহ এক ব্যক্তি। অবশ্যই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, গোয়ালপুকুর, দমকল, সিউড়ির পর যে ঘটনা ঘটলো কোচবিহারের শীতলকুচিতে, একেবারে বিস্তারিত জানো, ঠিক কি ঘটেছে, কেন বাধার মুখে পড়তে হলো পুলিশকে? দেখো, একদমই এটা 20 তারিখের ঘটনা, যেখানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, বিভিন্ন হেনস্থার অভিযোগ করে এবং কোর্টে সেই মামলা করে। এবং সেই মামলার পরে কিন্তু এই যে অপরাধী স্বামী সুশান্ত বর্মন, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ খুঁজছিল। এবং আজকে তৃণমূলের একটি কর্মসূচি ছিল শীতলকুচিতে, এবং সেখানেই ওই যে ব্যক্তি অভিযুক্ত, সে কিন্তু উপস্থিত ছিল এবং পুলিশের কাছে সেই রকম খবর ছিল। এই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। এবং গ্রেপ্তার করার সাথে সাথেই কিন্তু স্থানীয় যারা তৃণমূল কংগ্রেস কর্মী এবং অন্যান্য যারা ছিল, তারা কিন্তু পুলিশকে আটকায় এবং গ্রেপ্তারিতে বাধা দেয় এবং পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে, পুলিশকে হেনস্থাও করা হয়। এই সুযোগে কিন্তু অপরাধী সেখান থেকে পালিয়ে যায় এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পরে শীতলকুচি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পুলিশ বাহিনী গিয়ে যে এখনো পর্যন্ত কিন্তু যে পালিয়ে যাওয়া অপরাধী, তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, তার খোঁজে তল্লাশি চলছে। তবে এই ঘটনায় কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। তাদের দাবি যে তৃণমূল একেবারে পুলিশ প্রশাসনকে বসিয়ে রেখেছে, তাদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না। এই ঘটনায় কিন্তু শীতলকুচির ঘটনায় ফের একবার প্রমাণ করলো, কারণ তৃণমূলের সভায় সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি করা হচ্ছে এই অভিযুক্তকে, তিনি উপস্থিত ছিলেন এবং সেখান থেকে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে এলো, তখন তাকে বাধা দেওয়া হলো, পুলিশকে হেনস্থা করা হলো। অবশেষে পুলিশ কিন্তু খালি হাতে সেখান থেকে ফিরে গেল। যদিও এই ঘটনা খালি হাতে ফিরতে হলো পুলিশকে, বাধার মুখে পড়ে, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এই মুহূর্তে। ধন্যবাদ। আমি অবশ্যই একেবারে বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে জামা কাপড়ের মধ্যে থরে থরে কার্তুজ রয়েছে, জামা কাপড়ের আড়ালে রয়েছে, আর 120 রাউন্ড কার্তুজ উদ্ধার করলো পুলিশ। সলিলদার কাছে আসবো। সলিলদা, উদ্ধার তো হয়, সে বৈঠকখানা বাজার বলুন, শিয়ালদা বলুন, বড় বাজার বলুন, পর পর ঘটনার ছবি আমরা সামনে রাখি, কিন্তু এই যে এত অস্ত্র, এত বুলেট, এত গুলি কোথায় যাচ্ছিল, কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল, সেই তথ্য তো সামনে আসে না। পাপিয়া, ধর্মতলার ব্যাপারটা রাখো তুমি।
তুমি বড় বাজারের কথা বলো, সজলের পাড়া বৈঠকখানা বাজার সেই জায়গাটা বলো, তুমি রুবির সামনে বলো, রুবির সামনে বলো, মুর্শিদাবাদে বলো, এই যে তোমার হিউজ আরমারি যে রিকভারি হচ্ছে কিছুদিন পরপরই, 1 মাস 1.5 মাস পরপরই যে হচ্ছে, তার জানো তার ফেট আর কি হয়েছে? ওই একটা লোককে ধরেছে রাস্তায় টেবিল চেয়ার পেতে বসে, সেগুলো সিজার লিস্ট হচ্ছে, লোক হলো, জানলো, সবাই জানলো যে পুলিশ কাজ করছে। তারপরে তার ফেটটা কি হলো? আমার কথা হলো, কে বরাত দিল, কে এই স্মাগলটা করলো, কোথা থেকে এক্সপোর্ট হচ্ছে, কে পাঠাচ্ছে, কার কাছে যাবে, কে কোথায় বানালো, কোনো কারখানা আছে? বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, রাজস্থান হোক, গুজরাট হোক, যেখানে হোক, পুলিশের টিম কি গেছে? সেটা কি ক্র্যাক করতে পেরেছে আজ পর্যন্ত? আমরা কি জানতে পেরেছি? শহরে নয়, জেলায় একের পর এক ডাকাতি, তৃণমূল কাউন্সিলরটি সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টা। আমি বলছি তো এই তো একের পর এক গুলি বন্দুক ব্যবহার হয়, তাহলে সেগুলো কোথা থেকে আসছে? না, সেগুলো খতিয়ে দেখবে না, না সেগুলো খতিয়ে দেখবে না যে এই যে ইলিগাল ফায়ারআর্ম আমি বলি, তৃণমূলের কাউন্সিলরের বাড়িতে বোম ফেটে গেল। দেখো, এগুলো তো ইলিগাল আর্মস অ্যামুনিশন, এর তো লাইসেন্সড নয়। তাহলে এই ইলিগাল প্রকিউরমেন্ট অফ ইলিগাল আর্মস অ্যামুনিশন কোথা থেকে হচ্ছে সেটা বার করবে না? সেটা তো প্রাইম ডিউটি, ইনভেস্টিগেটিং এজেন্সির প্রধান দায়িত্ব হচ্ছে এটা। তারপরে জানবে যে কার কাছে যাবে, সেই গ্যাংটা কারা, সেই দলটা কারা, সেই ক্রিমিনাল গ্যাংটা কারা, যারা চারিদিকে ডাকাতি করছে, মার্ডার করছে, লুট করছে, সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে বাবার সামনে ছেলেকে মার্ডার করছে, সব কিছু আমরা দেখেছি চোখের সামনে। তাহলে আজকে এটাকে ক্র্যাক করতে পারবে না? আজকে ধর্মতলার ঘটনা দেখো, ধর্মতলায় যে হিউজ একটা আরমারি পাওয়া গেল, আজকে একে 14 দিনের পিসি নিয়ে দেখো কোন টিম যাচ্ছে। এসটিএফ যখন তার এই রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে যখন এই আর্মস অ্যামুনিশন রিকভারি করলো পার্টিকুলার একটা পয়েন্টে, তাহলে সে জানবে না কে বরাত দিয়েছে, কে বরাত দিয়েছে। আর 20টা কার্তুজ হচ্ছে 7.65 mm পিস্তল। তাহলে তুমি বলো, তাহলে সে জানবে না কে পাঠালো? সেখানে টিম যাবে না, সেখানে গিয়ে ক্র্যাক করবে না? হ্যাঁ, বিহারে যদি বিহার থেকে এই উদ্দেশ্যটা ক্লিয়ার করা অবশ্যই পুলিশের দরকার, কারণ কি উদ্দেশ্যে, কোথায় পাচার করা হচ্ছিল, কারা ব্যবহারের জন্য এটা নিয়ে যাচ্ছিল। কিন্তু দেখুন, এই নিয়ে রাজনৈতিক চাপানোতর থেমে নেই। ধর্মতলায় পুলিশের জালে কেতুগ্রামের যে রামকৃষ্ণ মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ, এবং 100টি 8 mm পিস্তলের কার্তুজ উদ্ধার হয়েছে, 20টি 7.65 mm পিস্তলের কার্তুজ উদ্ধার হয়েছে। রাজনৈতিক পরিচয় নিয়ে, অর্থাৎ এই রামকৃষ্ণ মাঝি তৃণমূলের না বিজেপির, তা নিয়ে তরজা তুঙ্গে। থানা থেকে বললো যে এই গুলি পেয়েছি, ধরেছি রামকৃষ্ণ মাঝিকে। কোন থানাতে? কলকাতা। টাকার লোভ দেখিয়েছি, দিয়ে করে ফেলেছে এই কাজ। 5,000 টাকার মতো দরকার ছিল। কি জন্য? গাড়ি কিস্তি করে হয়তো বিজেপি পার্টি করা হয়তো। এটা কি রকম নেতা না এমনি? নেতা হয়তো অতটা ইয়ে তো ওঠেনি গো, তো থাকে যাই মিটিং মিছিলে এগুলোতে। হ্যাঁ, কোথায় যাই? হয়তো মিটিংয়ে আসে, মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলে? বিজেপি। অ্যাকচুয়ালি কি বলুন তো, ও তো গাড়ির ব্যবসা করে। হ্যাঁ, এবার আমাদের মিটিং মিছিলে অনেক সময় ওর গাড়ি ভাড়া নেওয়া হয়, সেহেতু হয়তো মিটিংয়ে বা মিছিলে হাঁটতে দেখতে পারেন। কিন্তু বিজেপির একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে ওর ছবি রয়েছে, পতাকা নিয়ে কে কার সাথে ছবি তুলছে বলতে পারবো না। আর মিটিংয়ে মিছিলে হাঁটছে মানেই যে বিজেপির কোনো পদে থাকতে হবে, তার তো কোনো মানে নেই। অনেক তৃণমূলের সঙ্গে তো চোর ধান দেওয়া সব ঘুরে বেড়ায়। তার মানে কি তৃণমূল কি স্ট্যান্ডে আসছেন যে সঙ্গে সেই সমস্ত চোর ধান্দাবাজগুলো তৃণমূলের দলের পদে আছেন নাকি? আমার মনে হয় এরা একটা বিরাট কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে, বা আমার কেতুগ্রামেও কোনো একটা বিশৃঙ্খলা দাঙ্গা ইত্যাদি লাগাবার একটা প্ল্যান আছে, এবং অস্ত্র কারবারিদের সঙ্গে এদের যোগাযোগ আছে। এই যে রামকৃষ্ণ মাঝি, এ একজন বিজেপি কর্মী, সে বিজেপি করে, আরএসএস করে, এবং এখানদের এমপি প্রিয়া শাহ যে দাঁড়িয়েছিল এখানে বোলপুর লোকসভা প্রার্থী, সে লোকসভার সঙ্গে তারও সঙ্গে কিন্তু ছবি রয়েছে, এবং সে খুব ক্লোজ জেপি 46-এর এসসি মোর্চার সভাপতি ছিল, এবং এলাকায় ঘুরতো, প্রচার করতো, মিটিংয়ে থাকতো, এমপির সঙ্গে মিটিংয়েও বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছে, প্রচার করেছে, নবান্ন অভিযানেও অংশগ্রহণ করার জন্য এখানে প্রচার করেছিল, এবং সে যে একদম বিজেপি এবং আরএসএসের সঙ্গে সক্রিয় কর্মী সে বিষয়ে কোনো সন্দেহ নাই।
দেখুন, আমি একেবারে মিল পাচ্ছি। তৃণমূল যেমন একদম ছবি দেখিয়ে পুরো স্পষ্ট বলে দেয়, বিজেপিও যেমন ছবি দেখিয়ে স্পষ্ট বলে দেয়, এখন এই ক্ষেত্রে সেটাই দেখা গেল। আমি সজলদার কাছে আসবো। সজলদার, তৃণমূল কি বলছেন সে বক্তব্য অবশ্যই আপনি বলবেন, কিন্তু রামকৃষ্ণ মাঝি তার স্ত্রী বলছেন যে তিনি বিজেপি করেন। না, আমি তো বলছি না যে অস্বীকার করার কোনো জায়গা আছে। যদি বিজেপি করেন এবং সে যদি গুলি বোমা নিয়ে ঘোরে, নিশ্চয়ই পুলিশ তাকে গ্রেপ্তার করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি তার স্ত্রীর কথা ধরেন তাহলে এটাও সঙ্গে ধরবেন যে 5,000 টাকার বিনিময়, যে 5,000 টাকার লোভে পেটের দায়ে কিস্তি চোকাতে পারছে না, তাই সেই কাজটা করতে বাধ্য হয়েছে। তৃণমূলের নেতারা মানে দিনে ঘন্টায় 5,000 টাকার বেশি রোজগার করে, ফলে তাদের হয়তো এগুলো করার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এটা হতে পারে যে তাকে এইভাবে 5,000 টাকার জন্য তাকে লোভ দেখিয়ে আবার ট্র্যাপ করে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেটাও হতে পারে। যেটাই হবে সেটা পুলিশ ব্যবস্থা করবে। কিন্তু এটাও পাশাপাশি বলি, শুনুন, আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা ঠিক রুখে দাঁড়াতে পারে না, জায়গা মতন সঠিকভাবে উত্তর দিতে পারে না। তারা যদি এই বোমা পিস্তল নিয়ে ঘোরা শুরু করে, তাহলে জানতে হবে যে আগামী দিন তৃণমূল সরকারে থাকার জন্য মানে যেভাবে লড়াই করে, না একদম সাপোর্ট করছি না, কিন্তু এটাও বলছি, শুনুন, নন্দীগ্রামের লড়াই যেভাবে তৃণমূল লড়তে পেরেছিল, কেশপুরের লড়াই যেভাবে লড়তে পেরেছিল, সেই লড়াইয়ের ফলেই আজকে সরকারে ক্ষমতায় এসেছিল। আমরা যদি বুথ দখল আটকাতে না পারি, পুলিশ আমাদের হয়তো কাজ করবে না। তো বুথ দখল আটকাতে গেলে যারা যে ভাষা বোঝে সেই ভাষা বোঝাতে হবে। আমি এইটাই বিশ্বাস করি না, কিন্তু এটাও বিশ্বাস করুন আপনারা, যদি বিজেপি সেই প্রত্যাঘাতের জন্য নিজেকে প্রস্তুত করে, তাহলে আগামী দিনে তৃণমূল ক্ষমতায় থাকবে না। গুলি বন্দুকের বিরুদ্ধে কি, গুলি বন্দুকের বিরুদ্ধে কি নিয়ে, বিনা নিয়ে যাবে নাকি গুলি? না, তো অনেক আগে বাম নেতারাও বলেছিলেন, তৃণমূল নেতারাও বলেছেন, বারবার নির্বাচন কমিশনে যান, সুষ্ঠু ভোটের দাবিতে যান। তো তাই বলে যাই পেয়েছি কি? আপনি আমায় বলুন, আমরা কি পেয়েছি? আলটিমেটলি যাই তো বটে, প্রতিবার কাঁদি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এরা, আমি আবার বারবার বলছি যে আপনি আমার কথাটাকে বিকৃত করার চেষ্টা করবেন না। এই যে নন্দীগ্রামের লড়াই হয়েছিল, কিসের জন্য লড়াই হয়েছিল? অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের লড়াই হয়েছিল। সেই জায়গাটা থেকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়। মাথায় রাখতে হবে যে যারা যে দারুণ এই যে কনফেশনটা কি, বাহ, গেলে তো ভালোই। তার মানে কি, এই যে বিরাট বিয়েতে এই ধরনের লোকগুলোকে আজকে বিজেপির যার স্ত্রী বলছে যে হ্যাঁ ও বিজেপি করতো, আর ওদের যদি করে থাকে তাহলে ঠিকই করছে, বাহ, এর থেকে কনফিউশন বাড়বে না। তার মানে তো এই যদি থাকে তৃণমূলের কথাটাকে ঘুরাচ্ছ, তাহলে ভালো। তাহলে বলছি 26-এ বিজেপির দরকার, বিজেপির জন্য মঙ্গল। কারণ যে ভাষায় আপনারা গ্রামে সমাজে কথা বলছেন, পুলিশ যখন আপনাদের দালালি করছে, তখন নিজেকে রক্ষা করার দিকে কোনো পথ নেই। এই সত্যকে অস্বীকার করা চলবে না। আমি বিশ্বাস করি আমার দল এই নিজেদের বিশ্বাস করে না, কিন্তু ভাষার অধিকারকে অস্বীকার করা যাবে না। এখনো বিধানসভা ভোট আসতে প্রায় 1 বছর বাকি। গতকাল আমরা দৌলতাবাদে দেখেছি সামান্য সমবায় নির্বাচনকে কেন্দ্র করে কি অশান্তি বেঁধেছিল। জানি না বিধানসভা ভোটে কি আসতে চলেছে। আমি প্রথম কথা বলবো যে সজলদা অস্ত্র তোলার কথা বলেছে, তো বলেছে সজলদার কথা বলেছে, তো আমার মনে হয় না রাজ্যের বিজেপি বা দেশের বিজেপি নেতারা এটা সমর্থন করেন। আমরা তো মাওবাদী, আমরাও মানুষ কি করবে বাঁচার কাছে। গোর্খাল্যান্ডের সময় এক লাইন তোমাকে ইন্টারাপ্ট করি, গোর্খাল্যান্ডের সময় তোমরা অফিসিয়াল আত্মসমর্পণ করেছিলে, অস্ত্র সমর্পণ করেছিলে। সিপিএমরা গোর্খাল্যান্ডের লড়াইয়ের সময় যখন চুক্তি হয় তখন অফিসিয়ালি অস্ত্র সমর্পণ। আমরাই খুন হয়েছিলাম সবচেয়ে বেশি। পাহাড়ের সবুজ চায়ের বাগিচা ডিওএফআই কর্মীদের রক্তে রাঙা হয়ে গেছিল। যাই হোক, আমি শুধু বলবো যে প্রথম কথা হচ্ছে আত্মরক্ষার অধিকার তো কেউ আমরা এই বন্ধক দিইনি, স্বাভাবিকভাবে আমাকে মারতে এলে তো আমাকে আত্মরক্ষা করতে হবে। কিন্তু কথাটা কি, স্ত্রী কি কথাটা বলেছে ভালো করে শুনেছো? 5,000 টাকার বিনিময়ে এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। এর পেছনে দেখতে হবে কি ব্যাপার, কি কে লোভ দেখিয়েছিল। ও বিজেপি কর্মী, এবারে কোনো সন্দেহ নেই। তো এখন বিজেপি দায় নেবে কি দায় নেবে না, সজলদার কথায় পরিষ্কার হলো না। কিন্তু কথাটা হচ্ছে যে গোটাটাই তো কোনটা তৃণমূল কোনটা বিজেপি, কখন বিজেপি কখন তৃণমূল। মানে আমি তো এমন লোকেদের সাথে প্যানেল করেছি, তৃণমূলে ছিল, বিজেপিতে এসছে, আবার বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে, আবার তৃণমূলে ফেরত চলে এসছে, আবার বিজেপিতে চলে গেছে। এইটা তো গোটা তৃণমূলটাই। এই যে বিজেপি যা দেখছেন, বিজেপির কাজ হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে মুসলমানদের গালাগাল দেওয়া ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই, কোনো কনস্ট্রাকটিভ কথা নেই। আমরা দেখছি একের পর এক ঘটনা দেখছি, গোটা দেশে দেখছি একের পর এক ঘটনা। বিজেপি কর্মীরা যা করছে তা অত্যন্ত নিন্দনীয়
নিন্দনীয়, লজ্জাজনক, এবং দেশের সেনাকে যেভাবে আক্রমণ করলো বিজেপি, এটা অত্যন্ত লজ্জাজনক। দেশের সেনাকে গ্লোরিফাই করলো বিজেপি, সেটা বলো। সোফিয়া কুরেশিকে সামনে কিন্তু তোমরা আনুনি। সোফিয়া কুরেশি অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি নেতা মন্ত্রীরাই। আবারও বললাম, আমরা তাকে সমর্থন করি। আবার বিজেপি নেতা মন্ত্রীরাই আক্রমণ করেছেন সোফিয়া কুরেশিকে, লজ্জাজনক এবং নিন্দনীয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে গোয়ালপুকুরের ঘটনা, ডোমকলের ঘটনা, সিউড়ির ঘটনা। এবার কোচবিহারের শীতলকুচি তৃণমূলের সভায় অভিযুক্ত বাধার মুখে ফের পুলিশের হাতছাড়া হলো। পারিবারিক অশান্তির মামলায় অভিযুক্তকে ধরতে গিয়েছিল পুলিশ, আর সেখানেই বাধার মুখে পড়তে হয় তাদের। শীতলকুচিতে তৃণমূলের অনুষ্ঠানে অভিযুক্তকে ধরতে আসে পুলিশ। অনুষ্ঠানের সময় কেন গ্রেফতারির চেষ্টা? প্রশ্ন তুলে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। কর্মী এরকম কোনো পদাধিকারী না, এমনি সমর্থক। গ্রামের ব্যাপার না, একদম পাড়ার ব্যাপার, পাড়াতেই হচ্ছে মিটিংটা। সেখানে যদি একটা এরকম মিটিং শুনতে এসছে, সেখান থেকে যদি একটা আসামি তোলে, তাহলে তো একটু কথা হবেই না। সলিলদা, তৃণমূলের একটি অনুষ্ঠান মিটিং শুনতে এসছে, সত্যি তো, সেখানে কখনো পুলিশকে ধরতে আসে? মানে আমার কথা নয় এটা, তৃণমূলের ব্লক সভাপতি তিনি বলছেন, শুনলেন আপনারা। দেখো, প্রাইম অ্যাকিউজড একটা কেসে, এফআইআর নেমড অ্যাকিউজড, কগনিজেবল অফেন্স, 2 years রিগরাস পানিশমেন্ট, অটোমেটিক অ্যারেস্ট করতে পারে পুলিশ। এই অবস্থাতে পুলিশ যদি যায়, তাকে তো যদি সত্যি শাসক দলের যদি সদর্থক ভূমিকা থাকে, প্রশাসনিক কোনো সদর্থক ভূমিকা থাকে, তাহলে তো তারা সাপোর্ট করবে, তারা হাতে ধরে তুলে দেবে পুলিশের হাতে। তা না করে কি করলো? টু ডিটার পাবলিক সার্ভেন্ট টু ডিসচার্জ বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি, পুলিশ ওখান থেকে চলে গেল। শুধু সেটা নয়, তৃণমূল ব্লক সভাপতিকে ফোনে ধরা হলে তিনি এই প্রতিক্রিয়া দেন, তার রিঅ্যাকশনটা শুনুন। রিঅ্যাকশনটা তো ইটস আনবিকামিং টু বি এ আধিকারিক অফ শাসক দল। শাসক দলকে মেলাইন করছে ওই ব্লক সভাপতি। প্রশাসনকে সাহায্য করা ওরা প্রাইম ডিউটি, প্রাইম রেসপন্সিবিলিটি, সেটা না করে উনি অন্য কথা বলছেন। এখনই ইমিডিয়েটলি, যারা একা তো বাধা দেয়নি, ও তো প্রাইম অ্যাকিউজ, ওর সঙ্গে সঙ্গে আর যে 20, 25, 30 জন লোক ছিল, প্রত্যেককে এফআইআর নেমড অ্যাকিউজ, অভিযুক্ত করে, আসামি করে প্রত্যেককে বাড়ি অ্যারেস্ট করা উচিত। এটা 132 বিএনএসএ পরিষ্কার বলছে। কর্মী সমর্থকরা তারা বাধা দিল, মিটিং শুনতে এসেছিল, সত্যি ভালো ভালো কথা নিশ্চয়ই হচ্ছিল, সেই কারণেই তো মিটিং শুনতে এসেছিলেন তিনি, এবং সেই কারণে অভিযুক্তকে পুলিশ ধরলো না, চলে গেল। এত ভয়? না না, আমি দুটো কথা বলছি। এখন ওরা ডিসাইড করে দেবে যে পুলিশ কোন কোন সময় ধরবে আর কোন কোন সময় অপরাধীকে কাকে ধরবে। আচ্ছা দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক অনুষ্ঠানের সময় ধরা যাবে না, হ্যাঁ, পুজোর ভাসানে নাচের সময় ধরা যাবে না, শাসক দলের কাউকে ধরা যাবে না। কারণ পুজোর ভাসানে নাচ ছিল, পুলিশ ধরে নিয়ে এসেছিল ভবানীপুর থানা, পুলিশ থেকে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী গিয়ে ছাড়িয়ে নিয়ে চলে এসেছিল। যে সেরকম রাজনৈতিক অনুষ্ঠানে এই ধরনের অপরাধীরা কেন, না না, হ্যাঁ, এই রাজনৈতিক অনুষ্ঠানে এই ধরনের অপরাধীরা কেন, পার্টির অভ্যন্তরে এই ধরনের অপরাধীরা কেন, কেন তাকে দলের লোকেরা বলবে না তুমি যদি অপরাধী না হও তাহলে পুলিশ তোমায় মুক্তি দেবে, তুমি আইন আত্মসমর্পণ করো? সে কথা না বলে তারা ডাইরেকশন দিচ্ছে যে কখন কোথায় কিভাবে ধরতে হবে। একটা কথা খুব রেলিভেন্ট বলে মনে হচ্ছে, তাই বলছি। এটা কোথায় হয়েছে? শীতলকুচি। শীতলকুচিতে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মনে আছে তো? যে মায়েরা, বোনেরা, তোমরা হাতা নিয়ে, খুন্তি নিয়ে, সমস্ত কিছু নিয়ে বেরিয়ে আসবে। আর তারপরে শীতলকুচিতে যে ঘটনা হয়েছিল সেটা তো ইতিহাস। তো এই ধরনের ঘটনা মনে করিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে শীতলকুচি যেমন ছিল তেমনই আছে এই রাজত্বে, তার কোনো পরিবর্তন হয়নি। হেমনন্দা মুখ্যমন্ত্রীর কথা বললেন, সজলদা, আমার তো উদয়ন গুহর কথা মনে পড়ে যাচ্ছে। তিনি তো পুলিশকে বলে বলে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। সুতরাং এই পুলিশের যদি এই ভূমিকা হয় তাহলে খুব অবাক হওয়ার মতো নেই। বলুন, প্রশ্ন শীতলকুচিতে কি হয়েছিল অতীতে, সেগুলো তার জন্য তো বিজেপি দায়ী। আজকে বিজেপির যে গণগুলো আজকে যেগুলোকে হত্যা করলো, 4টে লোককে সেখানে মার্ডার করলো, অস্বীকার করে লাভ নেই। কিন্তু ওই কথা না তুললে আমি তুলতাম, আমি তুলতাম না। তুমি যে প্রশ্নগুলো করছো তার জন্য তো মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আজকে বিএসএফ এই যে
সেন্ট্রাল বিভিন্ন বিএসএফ হচ্ছে সেন্ট্রাল কোর্ট হচ্ছে উত্তরবঙ্গে কি করছে প্রতিটা সেগুলো প্রশ্ন তোমাদের নেই আজকে না আজকে যে আপনি বলুন আসামি কেন বললেন আমি তো বলছি এই কথাটা শুনি এই যে প্রশ্ন ওই কথাটা বললে বলে বললাম নিশ্চয়ই আজকে আসামিকে ধরতে গেছে আমার ভাষণ শুনবে বলে আসামিকে ধরা যাবে না এটা কখনো যুক্তি হতে পারে না অবশ্যই এটা অন্যায় অবশ্যই যাকে ধরতে গেছে তাকে ধরতে দিতে হবে তৃণমূল সমর্থকের হাত যদি পুলিশের কলার অবধি পৌঁছে যায় তাহলে আইন শৃঙ্খলার অবনতির আর কি বাকি থাকে তাই না পুলিশের হাত পা তো বাঁধা বাংলায় দেখো পাপিয়াদি মানে বাংলায় আসামি শব্দটা আর বলার দরকার কি এটা অন্য প্রদেশের মানুষকে গালাগাল দিয়ে কি লাভ আছে আসামি শব্দটা এখন তৃণমূলী বলুন তাহলে বুঝবেন সব আসামি আমি তো বারবার বলি এই কথা যে সব তৃণমূল কংগ্রেস চোর নয় ডাকাত নয় কিন্তু সব ডাকাত সব চোর সব লুম্পেন সব পকেট মার হচ্ছে তৃণমূল কংগ্রেস সব চিটিং বাচ্চা তৃণমূল কংগ্রেস আর ধাঁধা উঠাও চিটিং শীতলকুচি দেবনারায়ণ দা তো দেবনারায়ণ দা কত পার্সেন্ট কি হলো দাঁড়ান তৃণমূল করতে পারে বিজেপি ফাঁসিয়ে দিয়েছে ওকে বলা শুনুন না কথাটা শুনুন না পুলিশ বলছে তৃণমূলের মিটিংয়ে পুলিশ গেছে কেন আরে তৃণমূলের নেতারাই বলেছে ওই সময় যেতে যেতে রেজিস্ট্যান্স হয় অন্য সময় পুলিশ গেলে আইওয়াশ করা যেত না তৃণমূলের নেতারাই ঠিক করে দিয়েছে তৃণমূলের মিটিংয়ের সময় ওখানে ধরতে যেতে হবে যাতে আইওয়াশ কথা বলবেন পুলিশকে আরে মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় গিয়েছিল আপনার লজ্জা করে না আপনার লজ্জা করে আরে অর্পিতাও পাননি আরে অর্পিতাও টাকা তো পাননি জানি অর্পিতাও তো পাননি কেন মুখ্যমন্ত্রী কেন বাজে বলছে কেন ইনস্টলমেন্টে ডিসচার্জ করছেন মুখ্যমন্ত্রী থানায় গিয়েছিল পুলিশ তাহলে পুলিশের কাজ করতে পারবে না আরে আপনি তো বলেন সিপিএম আপনারা তো দোকান কাটা সিপিএম সব সময় আপনি আমার প্রফেসর আপনি দোকান কাটা সিপিএম আপনি দোকান কাটা নির্লজ্জ করে কি কি মিথ্যে ওয়ালাইনার এক্ষেত্রে তদন্ত হয় কিনা অভিযুক্তকে পুলিশ ধরতে পারে কিনা অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি।